আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা ইতিমধ্যে টিঙ্কারবেল সিরিজের বেশ কয়েকটা মুভি দেখে ফেলেছি। যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দেব। তো আজকে আমরা দেখতে চলেছি টিঙ্কারবেলেরই দারুণ একটা মজার গল্প, যেখানে টিঙ্কারবেলের দেখা হয়ে যায় একজন মানুষের সঙ্গে। তো একবার ভেবে দেখুন তো, যদি কোনো মানুষ সত্যি সত্যি ছোট্ট একটা পরীকে দেখে ফেলে তাহলে কি কি করতে পারে, মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, সেটাই আমরা জানবো আজকের এই টিঙ্কারবেলের পার্ট 3-র গল্পের শুরুতে আমরা পরীদের রাজ্যের সকল পরীদেরকে দেখতে পাই। গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য তারা পৃথিবীতে চলে এসেছে। চারপাশের সুন্দর প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে এবং নিজেদের মতো করে সময় উপভোগ করছে। টিঙ্কারবেলের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম টেরেন্স। সে টিঙ্কারবেলকে বলে, যেটা তো তোমার প্রথম গ্রীষ্মকালীন ছুটি, তাই না? বলো তো তোমার কেমন লাগছে? টিঙ্কারবেল খুবই খুশি ছিল। মানুষের এই পৃথিবীতে এসে সে অসংখ্য সুন্দর সুন্দর জিনিস নতুনভাবে দেখতে পাচ্ছিল। সকল দৃশ্য তার কাছে নতুন নতুন, পরিবেশ সবকিছুই তার কাছে অসাধারণ লাগছিল। তবে পরীরা কিন্তু ইচ্ছে মতো যে কোনো জায়গাতে থাকতে পারে না, তাই তাদের জন্য আলাদা একটা ফেয়ারি ক্যাম্প তৈরি করা হয়েছে। মানুষের চোখের আড়ালে নিরাপদে লুকিয়ে থেকে তারা কয়েকদিনের গ্রীষ্মকালীন ছুটি কাটায় আমাদের পৃথিবীতে। তো এই ক্যাম্পে পৌঁছে টিঙ্কারবেল তো ভীষণ উৎসাহী হয়ে পড়ে, আর সে সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? তোমার কি কোনো কাজ আছে? আমি তোমার কাজে সাহায্য করে দেব। কিন্তু কেউই তাকে কোনো কাজ দেয় না, বরং সবাই অবাক হয়ে তার দিকে তাকাতে থাকে, যেন তারা ভাবছিল যে এই অতি উৎসাহী পরীটা আবার কে। এরপর টেরেন্স বিদায় নিয়ে বলে যে কয়েকদিন পরে আবার দেখা হবে, আমার আরও কিছু কাজ বাকি আছে। এই কথা বলে সে চলে যায়। টিঙ্কারবেল ছোটবেলা থেকে জানতো যে এই পৃথিবীতে মানুষেরা বসবাস করে, আর মানুষের প্রতি তার চরম কৌতূহলের কোনো সীমাই ছিল না। সেই কৌতূহল তাকে আর আটকে রাখতে পারে না, তাই সে মানুষের খোঁজে তাদের সঙ্গে দেখা করতে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই বিথিয়া এসে তাকে থামিয়ে দেয়। বিথিয়া বলে যে ওইদিকে যাওয়া যাবে না, ওখানে মানুষ আছে আর মানুষ খুবই বিপজ্জনক। এই সময় আরও কয়েকজন পরী সেখানে এসে যোগ দেয়, আর তারা বলে যে আমরা সবাই মানুষের কাছ থেকে লুকিয়ে থাকি, যাতে করে তারা আমাদের কোনো ক্ষতি করতে না পারে। এদিকে একটা বাগানে পরীরা প্রজাপতিদের ডানায় রং করার কাজ করছিল, আর তখনই হঠাৎ করে চারিদিকে চিৎকার শুরু হয়ে যায়, তাড়াতাড়ি লুকাও, মানুষেরা আসছে। এটা ছিল এক ধরনের সতর্কবার্তা, কারণ একজন মানুষ তাদের কাছাকাছি চলে এসেছিল বলে সকল পরীরা মুহূর্তের মধ্যে লুকিয়ে পড়ে। তাড়াহুড়ো করার কারণে সেই পরীর হাত থেকে রঙের পাত্রটা নিচে পড়ে যায়, ফলে প্রজাপতির এক পাশ রঙিন হলেও অন্য পাশটা রঙহীন হয়ে থাকে। টিঙ্কারবেল এর আগে কোনো মানুষ কখনোই দেখেনি, তাই যখন সবাই ভয়ে লুকিয়ে পড়ে তখন সে উল্টো পাতার আড়াল থেকে মাথা উঁচু করে বাইরে তাকাতে থাকে, কারণ সে একজন মানুষকে দেখতে চাচ্ছিল। আর তখনই সে একটা গাড়ি দেখতে পায়, যে গাড়িটার ভেতরে ছিল একজন মানুষ এবং একটা ছোট্ট মেয়ে। মেয়েটার নাম হলো লিজি। লিজি তার বাবার সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটাতে তাদের গ্রামের ফার্ম হাউসে এসেছে। এদিকে টিঙ্কারবেল কৌতূহলবশত তাদেরকে অনুসরণ করতে করতে তাদের আরও কাছে চলে আসে। অন্যদিকে লিজিও এখানে এসে অনেক খুশি ছিল, কারণ এই বাড়িটা ছিল তার খুবই প্রিয়। এই জায়গাটাতে ফিরতে পেরে সে আনন্দে একেবারে ভরে ওঠে। তারপর আমরা দেখতে পারি যে টিঙ্কারবেল মানুষের গাড়িটার একেবারে কাছে চলে এসেছে। ঠিক তখনই বিথিয়াও সেখানে এসে পৌঁছে যায়। টিঙ্কারবেল উত্তেজিত হয়ে বিথিয়াকে বলতে শুরু করে যে দেখো, এটা কোনো ঘোড়ার গাড়ি নয়, এটা মানুষের তৈরি এক ধরনের যান্ত্রিক গাড়ি। এটা মেশিনের সাহায্যে চলে, এর ভেতরে নাকি অনেক শক্তি ব্যবহার করা হয়েছে। সে গাড়ি সম্পর্কে আরও অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু বিথিয়া এইসব কিছু শুনতে একেবারে আগ্রহী ছিল না। সে শুধুমাত্র বলে যে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ যে কোনো মুহূর্তে মানুষের আমাদের বিপদের কারণ হতে পারে। ঠিক তখনই টিঙ্কারবেলের অজান্তে গাড়ির পেট্রোল নিয়ন্ত্রণকারী একটা অংশ নড়ে যায়, যার ফলে পেট্রোল নিচে পড়ে যেতে থাকে, আর সেই পেট্রোলে ভিজে যায় বিথিয়া। তার ডানাগুলো পুরোপুরি ভিজে যাওয়ায় সে আর কোনোভাবেই উঠতে পারছিল না। ঠিক সেই সময় লিজি এবং তার বাবা গাড়ির কাছে এসে পৌঁছায়। লিজির চোখে হঠাৎ করে সে অদ্ভুত প্রজাপতি পড়ে যায়, যার ডানার শুধু এক পাশ রঙিন ছিল, অন্য পাশ ছিল রঙহীন। সে সাথে সাথে তার বাবাকে ওই বিষয়টা দেখায়, আর লিজির বাবা তখন গাড়ি থেকে মালপত্র নামাচ্ছিল। তিনি প্রজাপতিটা দেখে অনেক অবাক হয়ে বলে, আমি জীবনে অসংখ্য প্রজাপতি দেখেছি, তাদের নিয়ে গবেষণাও করেছি, কিন্তু এমন আজব প্রজাপতি কখনো দেখিনি। কৌতূহলী হয়ে তিনি প্রজাপতিটাকে ধরেও ফেলে। লিজি তখন উচ্ছ্বসিত হয়ে বলে যে নিশ্চয়ই কোনো পরী এর ডানায় রং করেছে, কিন্তু তার বাবা হেসে বলে যে পরী বলতে আসলে কিছু নেই, এসব গল্পে বিশ্বাস করা একেবারেই উচিত নয়।
লিজি চাচ্ছিল তার বাবার সঙ্গে খেলতে, কিন্তু তার বাবা নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়েছিল যে একের পর এক তার জন্য কাজ যেন অপেক্ষা করে যাচ্ছিল। তাই তিনি তার মেয়েকে বলে যে মা, আজকে তুমি একাই খেলো, আমি কালকে অবশ্যই তোমার সঙ্গে সময় কাটাবো। এই কথা বলে তারা দুজন ঘরের ভেতরে চলে যায়। আর তাদের চলে যাবার পরে টিঙ্কারবেল বিথিয়াকে বলে চলো এবার উড়ে ফিরে যায়, কিন্তু বিথিয়ার ডানা তখনও ভেজা ছিল, তাই তাদের বাধ্য হয়ে হেঁটে হেঁটে ফিরতে হচ্ছিল। বিথিয়া তো ভীষণ রেগেছিল, আর সেই রাগের প্রায় সবটাই সে টিঙ্কারবেলের উপরে ঝেড়ে দেয়। টিঙ্কারবেল অবশ্য তাতে মন খারাপ করেনি, কারণ ভুলটা তারই ছিল। সে বরং হেসে বলে কোনো সমস্যা নেই, আমি তোমার সঙ্গে হেঁটে যাব, তোমাকে একা ছাড়বো না। তারপর তারা দুজন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে। আর অন্যদিকে লিজিকে দেখা যায় তার বাড়ির পাশেই পরীদের জন্য ছোট্ট করে ঘর বানাতে। সে সত্যিই বিশ্বাস করত যে পরীরা বাস্তবে রয়েছে, তাই যদি কোনো পরী সেখানে আসে তাহলে যেন তার থাকার জন্য একটা সুন্দর জায়গা থাকে, এই আশাতেই লিজি ঘরটা বানাচ্ছিল। এদিকে জঙ্গলের পথে বিথিয়া তখনও রাগে ফুঁসছে। সে বারবার ডানা ঝাপটে ওড়ারও চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর অন্যদিকে টিঙ্কারবেল ননস্টপভাবে গাড়ি সম্পর্কে নানা মজার তথ্য বলেই যাচ্ছে, কারণ সে তো স্বভাবে একজন মেকানিক, অর্থাৎ ভাঙাচোরা জিনিসপত্র ঠিক করার একজন পরী ছিল। তো এখানে হঠাৎ করে তারা দেখতে পায় যে মাটিতে সারিবদ্ধভাবে কিছু জামার বোতাম পড়ে আছে। বোতামগুলো এমনভাবে একটার পর একটা সাজানো ছিল যেন কেউ একটা ছোট্ট পথ তৈরি করে রেখেছে। টিঙ্কারবেল বিষয়টা দেখে ভীষণ আগ্রহী হয়ে ওঠে, কিন্তু বিথিয়ার এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তবুও তারা সেই বোতামগুলোর পথ ধরে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকে। আর কিছু দূর এগোতে তারা একটা ছোট্ট ঘর দেখতে পায়। পরীদের চোখে এটা ছিল একেবারে স্বপ্নের মতো সুন্দর একটা বাড়ি। চারপাশে সাজানো গোছানো, দেখতে বেশ আরামদায়ক এবং নিরাপদ মনে হচ্ছিল তাদের কাছে। টিঙ্কারবেল তো মুগ্ধ হয়ে ঘরটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু বিথিয়ার মনে সন্দেহ জাগে। সে বলে যে আমার মনে হচ্ছে এই জায়গাটা একেবারেই নিরাপদ নয়, আমরা এর ভেতরে ঢুকলে হয়তো ফেঁসে যেতে পারি। কিন্তু টিঙ্কারবেল বিষয়টাকে একেবারে ভয়ঙ্কর মনে করে না, বরং সে ঘরটার সামনে লেখা দেখে আরও উচ্ছ্বসিত হয়ে পড়ে। সেখানে লেখা ছিল পরীদেরকে স্বাগতম। টিঙ্কারবেল হেসে বলে যে দেখো, আমাদের জন্যই তো লেখা আছে, কত সুন্দর একটা জায়গা, চলো না ভেতরে যাই। এই কথা বলেই সে ভেতরে ঢুকে পড়ে। আর ভেতরে ঢুকে সে চারপাশের জিনিসপত্রগুলো অনেক কৌতূহল নিয়ে দেখতে শুরু করে। বিথিয়া বারবার তাকে দ্রুত এখান থেকে বের হবার জন্য তাড়া দিতে থাকে। সে বলে যে চলো এখান থেকে বের হই, এটা একেবারে ভালো কাজ হচ্ছে না। কিন্তু টিঙ্কারবেল বলে যে দেখো, আর মাত্র 2 মিনিট, শুধু 2 মিনিট দেখি, তারপরেই বের হয়ে যাব। টিঙ্কারবেলের কথা শুনে বিথিয়া একটু দুষ্টুমি করার সিদ্ধান্ত নেয়। সে তাকে ভয় দেখানোর জন্য হঠাৎ করেই ওই ঘরের দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু প্রথমে টিঙ্কারবেল একেবারে ভয় পায় না। তার মনে হয় যে বাইরে তো বিথিয়াই দাঁড়িয়ে আছে, সে নিশ্চয় মজা করছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেখানে লিজি এসে হাজির হয়। আর একজন মানুষকে এত কাছ থেকে দেখে বিথিয়া ভীষণ ভয় পেয়ে যায়। সে দ্রুত দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা আর খোলে না। শেষ পর্যন্ত নিজেকে লুকিয়ে ফেলতে বাধ্য হয় সে। আর এবার সত্যি সত্যি দরজাটা বন্ধ হয়ে যায়, আর টিঙ্কারবেল সেই ছোট্ট ঘরের ভেতরে আটকা পড়ে যায়। ধীরে ধীরে সময় গড়াতে থাকে। আর অনেক চেষ্টা করার পরেও যখন টিঙ্কারবেল দরজা খুলতে পারে না, তখন টিঙ্কারবেল মনে ভীষণ ভয় পেয়ে যায়। টিঙ্কারবেল জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করে। আর এদিকে লিজি অবাক হয়ে দেখে যে তার বানানো ছোট্ট পরীর ঘরটা অদ্ভুতভাবে কাঁপাকাঁপি করছে। তাই সে কাছে এসে ওই ঘরের ভেতর উকি দেওয়ার চেষ্টা করে। আর একটু আলো ফেলতে টিঙ্কারবেল আলো দেখে আরও ভয় পেয়ে যায়। অন্যদিকে লিজি তো বিস্ময়ে একেবারে হতবাক, কারণ তার মনে হচ্ছে যে সত্যি সে একটা পরীকে খুঁজে পেয়েছে। উত্তেজনায় সে ছোট্ট ঘরটাকে হাতে তুলে নেয়, আর তারপর দ্রুত নিজের বাড়ির দিকে দৌড় দেয়। বিথিয়াও দূর থেকে সব কিছু দেখতে পায়, আর সেও ওই মেয়েটার পিছু নেয়। আর এদিকে লিজি ছুটে গিয়ে তার বাবাকে বলে যে বাবা বাবা দেখো, আমি একটা পরী ধরেছি, তাড়াতাড়ি এসে দেখো। কিন্তু তার বাবা তখনও নিজের কাজে ভীষণ ব্যস্ত ছিল। আর তার উপর আবার কিছুক্ষণ আগে তিনি ওই অদ্ভুত প্রজাপতিটাকে ধরেও ফেলেছে। তিনি এখন ওই প্রজাপতিটার উপরেই বেশি আগ্রহী ছিল। এই ব্যাপারটা দেখে আবার লিজির অনেক ভয় হয়। তার মনে হয় যে যদি তার বাবা প্রজাপতিটাকে ধরে রাখতে পারে, তাহলে হয়তো পরীটাকেও ধরে ফেলবে, আর প্রজাপতির মতো এই পরীটার উপরেও পরীক্ষা নিরীক্ষা চালাবে।
তাই সে পরীটাকে বাঁচানোর জন্য কাউকে কিছু না বলে নিজের ঘরের দিকে চলে যায়। ঘরে ঢুকে সে আস্তে করে ছোট্ট ঘরটার দরজা খুলে দেয়। তো দরজা খুলতেই টিঙ্কার বেল রীতিমতো বজ্র গতিতে বেরিয়ে আসে। সে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে বেড়াতে থাকে, আর মুক্ত হওয়ার জন্য সে মরিয়ে হয়ে প্রত্যেকটা জানালা, প্রত্যেকটা কোণা খুঁজে খুঁজে দেখতে থাকে। কিন্তু সকল জানালা, দরজা সব কিছু বন্ধ ছিল, আর সে যেদিকেই যাচ্ছিল সেদিকেই বাধা পাচ্ছিল। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে টিঙ্কার বেল নিচে পড়ে যায়। ঠিক তখনই লিজির পোষা বিড়াল তাকে দেখে ফেলে। ছোট্ট ঝকঝকে ডানাওয়ালা প্রাণীটাকে দেখে বিড়ালটা শিকার করার জন্য তার দিকে ছুটে আসে। আর পরিস্থিতি বুঝতে পেরে লিজি তাড়াতাড়ি টিঙ্কার বেলকে তুলে একটা খাঁচার ভেতরে রেখে দেয়। সে আসলে চায়নি যে তার বিড়াল পরীটার কোনো ক্ষতি করুক। টিঙ্কার বেল খাঁচার ভেতরে থেকে বারবার বের হওয়ার চেষ্টা করে। সে দরজায় ধাক্কা দেয়, লক খোলার চেষ্টা করে, জোরে জোরে টানে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। খাঁচার দরজা শক্তভাবে বন্ধ হয়েছিল, আর এদিকে বাইরে তখন প্রবল বৃষ্টিও শুরু হয়ে গেছে। বিথিয়া কষ্ট করে ভিজতে ভিজতে অবশেষে অন্য পরীদের কাছে পৌঁছে যায়। সে সবাইকে উদ্বিগ্ন কণ্ঠে জানায় যে টিঙ্কার বেলকে মানুষ ধরে ফেলেছে। সকল পরীরা এই কথা শুনে একসঙ্গে চমকে ওঠে। কি বলছো? এটা কিভাবে সম্ভব? তখন বিথিয়া পুরো ঘটনা তাদেরকে খুলে বলে। সে জানায় যে টিঙ্কার বেল মানুষের বানানো ছোট্ট একটা ঘরের ভেতরে ঢুকেছিল। তারপর সেই ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়, আর এখন তাকে যেভাবে হোক উদ্ধার করতেই হবে। কিন্তু বাইরে তখন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টিতে ভিজে গেলে পরীদের ডানা একেবারে ভারী হয়ে যায়, আর ভিজে ডানায় তারা কখনোই উড়তে পারে না। এমন আবহাওয়ায় আকাশে ওড়া প্রায় অসম্ভব। তাই সকল পরীরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। কেউ বলে যে এভাবে তো উড়ে যাওয়া যাবে না, আবার কেউ বলে যে মাঠ ঘাট সব কিছু তো পানিতে ডুবে গেছে, হেঁটেও তো যাওয়া সম্ভব নয়। তো শেষ পর্যন্ত তারা একটা পরিকল্পনা করে যে দুটো কাঠ জোড়া লাগিয়ে বড় বড় পাতা দিয়ে ঢেকে নানা ধরনের জিনিসপত্র ব্যবহার করে তারা একটা ছোট্ট নৌকা তৈরি করবে। তো এরপর সেই নৌকাটা তৈরি করা হলে তারা সবাই মিলে নৌকায় চড়ে উত্তাল পানির মধ্যে যাত্রা শুরু করে দেয়। নিজেদের বন্ধুকে উদ্ধার করতেই হবে, এই দৃঢ় সংকল্প নিয়ে তারা ঝড়ের মুখে এগিয়ে যেতে থাকে। তো এদিকে পরদিন সকালে লিজি আবারও টিঙ্কার বেলের কাছে চলে আসে। টিঙ্কার বেল তখনও খুবই ভয় পেয়ে আছে, কিন্তু লিজি শান্ত কণ্ঠে তাকে বোঝানোর চেষ্টা করে, ভয় পেও না, তুমি খুবই সুন্দর, আমি অনেক দিন ধরে তোমাদেরকে দেখতে চেয়েছি, আমি তোমার ক্ষতি করব না। এরপর সে টিঙ্কার বেলের জন্য একটা ছোট্ট বিস্কিটের টুকরো নিয়ে আসে। সে বলে যে নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে, এটা খেয়ে নাও। কিন্তু টিঙ্কার বেল কিছুই খায় না। সে শুধুমাত্র সুযোগ খুঁজতে থাকে যে কিভাবে এখান থেকে পালিয়ে যাওয়া যায়। তো শেষ পর্যন্ত লিজি বুঝতে পারে যে পরীটা তাকে বিশ্বাস করতে পারছে না, তাই সে খাঁচার দরজা খুলে দেয়। টিঙ্কার বেল সুযোগ পেয়ে উড়ে চলে যায়, কিন্তু ঘরের সকল দরজা জানালা তখনও বন্ধ ছিল, তাই সে আবারও ঘরের ভেতরেই আটকা পড়ে যায়। এবারে লিজি ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। সে বলে, দয়া করে ভয় পেও না, আমি সত্যিই পরীদের খুবই ভালোবাসি, আমি তো তোমাকে কথা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করব না। তারপর সে নিজের সংগ্রহে রাখা পরীদের ছবি, আঁকা ছবি, বই আর নানা জিনিসপত্রগুলো দেখাতে শুরু করে। শুধু তাই নয়, সে পরীদের জন্য একটা ছোট্ট ঘরও বানিয়েছে। ঘরটার ভেতরে ছিল ছোট ছোট চেয়ার, টেবিল, বিছানা আর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। সব কিছু এমনভাবে তৈরি করা হয়েছিল যেন সত্যিকারের কোনো পরী সেখানে এসে থাকতে পারে। তো এইসব কিছু দেখে টিঙ্কার বেলের ভয় অনেকটাই কেটে যায়। সে ধীরে ধীরে নিচে নেমে আসে। তারপর ছোট্ট ঘরটার ভেতরে ঢুকে সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। সেখানে রাখা প্রত্যেকটা জিনিস পরীদের মাপ অনুযায়ী তৈরি করা। এত যত্ন আর ভালোবাসা দেখে টিঙ্কার বেল বুঝতে পারে যে লিজি সত্যি পরীদের অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। এদিকে লিজির মনে জমে আছে অসংখ্য প্রশ্ন। সে জানতে চায় যে তোমরাই কি সত্যি সত্যি প্রজাপতিদের ডানায় রং করে দাও? টিঙ্কার বেল হাসি মুখে মাথা নাড়ে যে হ্যাঁ, সত্যিই পরীরা প্রজাপতিদের ডানা রঙিন করে তোলে। যদিও তারা একে অপরের ভাষা বুঝতে পারছিল না, কারণ মানুষের তুলনায় পরীদের কণ্ঠস্বর অনেক ক্ষীণ হয়ে থাকে, তাই তারা ইশারা ইঙ্গিতের মাধ্যমেই নানা ধরনের কথা বলতে থাকে। আর এভাবেই তারা নিজেদের নামও জানিয়ে দেয়, নিজেদের ঘরবাড়ি সম্পর্কে বলে, নিজেদের জগতের গল্প ভাগাভাগি করে, আর ধীরে ধীরে তাদের মধ্যে এক অসাধারণ সুন্দর বন্ধুত্ব করে ওঠে। ঠিক তখনই লিজির বাবা ঘরে এসে উপস্থিত হয়। তিনি বলে যে এখন তুমি কার সঙ্গে কথা বলছো? আমি কেন যেন তোমার কথার আওয়াজ শুনতে পেলাম। লিজি দ্রুত উত্তর দেয়, না না বাবা, আমি তো শুধু নিজে নিজে খেলছিলাম।
তার বাবা আর কিছু না বলে এখান থেকে চলে যায়, আর যাওয়ার আগে তিনি লিজির জন্য কয়েকটা নতুন খাতা এবং বই নিয়ে এসেছিল, যেখানে গল্প লেখা যায়, পর্যবেক্ষণগুলো নোটস করা যায় এবং গবেষণার তথ্য সংরক্ষণ করা যায়। লিজি তখন জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি পরীদের নিয়ে কোনো বই আছে, কিন্তু আগের মতোই তার বাবা উত্তর দেয় যে পরী বলতে কিছু নেই, তুমি চাইলে আশেপাশের প্রাণী বা গাছপালা নিয়ে গবেষণা করতে পারো। এই কথা বলে তিনি বইগুলো এখানে রেখে চলে যায়। আর এখন বাবা চলে যাবার পরে টিঙ্কারবেল লিজিকে ইশারায় বোঝায় যে তার সংগ্রহে রাখা সবকিছুই তার খুবই ভালো লেগেছে, কিন্তু এখন তার নিজের জগতে ফিরে যাওয়া উচিত। এই কথা বুঝতে পেরে লিজির মন খারাপ হয়ে যায়, তবুও সে টিঙ্কারবেলকে আটকেও রাখতে চায় না। সে ঘরের সকল দরজা জানালা খুলে দেয়, আর জানালা খুলতেই টিঙ্কারবেল বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে তখনও ঝুম বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ফোঁটাগুলো পরীদের কাছে প্রায় বিশাল পানির গোলার মতো মনে হচ্ছে। এমন বৃষ্টিতে উড়লে মুহূর্তের মধ্যেই তাদের ডানা ভিজে যাবে, তাই সে কোনোভাবে এগোতে পারে না। তখন লিজি মৃদু হেসে বলে যে বৃষ্টি থামা পর্যন্ত এখানেই থেকে যাও, তারপর চাইলে তুমি চলে যেতে পারো। এদিকে দূরে ঝড় বৃষ্টির মাঝখানে পরীদের নৌকাটা এগিয়ে চলছে টিঙ্কারবেলকে বাঁচানোর জন্য। উত্তাল পানির ঢেউ পেরিয়ে তারা টিঙ্কারবেলকে খুঁজতে যাচ্ছে। হঠাৎ করে বিথিয়ার চোখে একটা মানুষের গাড়ি পড়ে। সে সঙ্গে সঙ্গে বলে ওঠে যে আমি এই গাড়িটাকে আগেও কোথাও যেন দেখেছি, তার মানে আমরা সঠিক পথে আছি। অন্যদিকে টিঙ্কারবেল এখন লিজির ঘরে থাকা প্রত্যেকটা জিনিস মন দিয়ে দেখতে শুরু করে। মানুষের জগৎ তার কাছে একেবারে নতুন ছিল, তাই সব কিছু তার কাছে অনেক বিস্ময়কর মনে হচ্ছে। আর লিজি সে এখন টিঙ্কারবেল সম্পর্কে সব কিছু জানতে চায়, যেমন পরীদের জীবন, তাদের জগৎ, তাদের ক্ষমতা, সব কিছু। অর্থাৎ পরীদের জগৎ, তাদের জীবনযাপন আর ফেয়ারিল্যান্ডের নানা তথ্য জানার জন্য তার মনে অনেক প্রশ্ন এসেছিল। তাই এবার টিঙ্কারবেল লিজিকে তার জগতের অনেক মজার মজার তথ্য দেখাতে ও বোঝাতে শুরু করে। আর লিজিও আগ্রহ নিয়ে একের পর এক তার সকল তথ্যগুলো তার নোটবুকে লিখে রাখতে থাকে। মনে হচ্ছিল যেন সে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ গবেষণার কাজটা করছে। অন্যদিকে টিঙ্কারবেলকে উদ্ধার করতে বের হওয়া পরীদের দলও ধীরে ধীরে এগিয়ে চলছে নিজেদের গন্তব্যের দিকে। হঠাৎই এক সময় তাদের একজন উপরে উঠে চারপাশটা দেখার চেষ্টা করে, আর তখনই সে একটা ভয়ঙ্কর বিষয় খেয়াল করে। সে দেখতে পায় যে তারা সবাই সরাসরি একটা বিশাল জলপ্রপাতের দিকে ভেসে যাচ্ছে। মানুষের চোখে সেটা হয়তো একটা ছোট্ট খাল বা নালা ছিল, কিন্তু পরীদের কাছে সেটাই ছিল বিশাল এক ভয়ঙ্কর জলপ্রপাত। সকল পরীরাই তো আতঙ্কিত হয়ে পড়ে, আর তারা নিজেদের নৌকাটা ঘোরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পানির স্রোত এতটাই প্রবল ছিল যে নৌকাকে আর কোনোভাবেই থামানো যাচ্ছিল না। আর মুহূর্তের মধ্যেই তারা ওই জলপ্রপাতের কিনারায় পৌঁছে যায়। এটা দেখে মনে হচ্ছিল যে এবার বুঝি সবাই নিচে পড়ে যাবে, আর ঠিক তখনই একটা পরী নিজের জাদুকরী শক্তি ব্যবহার করে। সে এমনভাবে নৌকাটাকে নিয়ন্ত্রণ করে যে নৌকাটা ধীরে ধীরে নিচে নেমে আসে, আর অলৌকিকভাবে তারা ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর ঠিক তখনই ক্ল্যাঙ্ক মাটিতে পড়ে থাকা একটা বোতাম দেখতে পায়। এটা ছিল মানুষের জামার একটা বোতাম। বোতামটা দেখে বিথিয়ার কিছু কথা মনে পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে বলে ওঠে যে এই তো টিঙ্কারবেলও এমন একটা বোতাম কুড়িয়ে পেয়েছিল, তার মানে আমরা সঠিক পথে আছি। তো এরপর বিথিয়া সবাইকে সেই পথ ধরে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে থাকে। এদিকে বৃষ্টিও ধীরে ধীরে থেমে গেছে, আকাশও পরিষ্কার হতে শুরু করেছে। আর এখন লিজি জানালার বাইরে তাকিয়ে খুশি হয়ে বলে, দেখো বৃষ্টি থেমে গেছে, এখন তুমি চাইলে নিজের বাড়িতে ফিরে যেতে পারো। শুধু তাই নয়, টিঙ্কারবেলের জন্য সে ছোট্ট একটা ছাতাও বানিয়ে দেয়, যেন পথের মধ্যে আবারও বৃষ্টি নামলে তার ডানা ভিজে না যায়। বিদায়ের সময় দুজনেরই মন ভারী হয়ে ওঠে। তারা দুজনে সামান্য একটু সময়ের মধ্যে এত ভালো বন্ধু হয়ে গিয়েছিল যে এখন তাদের বিচ্ছেদ অনেক কষ্টদায়ক হয়ে গিয়েছিল। টিঙ্কারবেল ভালোবাসা ভরা চোখে লিজির দিকে তাকায়, আর তারপর ছোট্ট করে তাকে জড়িয়ে ধরে। আর ফাইনালি বিদায় নেওয়া শেষ হলে টিঙ্কারবেল উড়ে চলে যায়, আর লিজি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার উড়ে চলে যাওয়া দেখতে থাকে। তার চোখে তখন স্পষ্ট কষ্ট আর শূন্যতার ছাপ ছিল। টিঙ্কারবেল চলে যাবার পরে লিজি দৌড়ে তার বাবার কাছে চলে যায়। সে তার নোটবুকে লেখা সকল তথ্য তার বাবাকে দেখাতে চায়, আর এটা প্রমাণ করতে চায় যে পরীরা সত্যি আছে। কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবা তখনও অন্য কাজে ব্যস্ত ছিল, আর বৃষ্টির কারণে বাড়ির চারপাশে জমে থাকা পানি সামলাতে তিনি আসলে হিমশিম খেয়ে যাচ্ছিল। তাই লিজির কথা শোনার সময় ছিল না তার কাছে।
দূর থেকে টিঙ্কারবেলও এই দৃশ্যটা দেখতে পায়। সে বুঝতে পারে যে লিজি আসলে তার বাবার সঙ্গে একটু সময় কাটাতে চায়, কিন্তু তার বাবা সব সময় কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকে যে মেয়ের দিকে ঠিকমতো মনোযোগই দিতে পারে না। এই কষ্ট নিয়ে লিজি মন খারাপ করে নিজের ঘরে ফিরে যায় আর কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু বেশিক্ষণ নয়, কারণ টিঙ্কারবেল আবারও তার কাছে ফিরে এসেছে। সে লিজিকে ছেড়ে চলে যেতে পারেনি। বন্ধুর মন খারাপ দেখে তারও মন খারাপ লাগছিল, আর চোখ খুলতেই টিঙ্কারবেলকে দেখে লিজির মুখে আবারও হাসি ফুটে ওঠে। সে আনন্দে বলে, তুমি ফিরে এসেছো টিঙ্কারবেল। এরপর সে টিঙ্কারবেলকে নিজের মনের কষ্টের কথাগুলো বলতে থাকে যে আমার বাবা কখনোই আমার সঙ্গে সময় কাটায় না, তিনি সব সময় তার কাজ নিয়েই ব্যস্ত থাকে। এদিকে অন্য পরীরা এখনও টিঙ্কারবেলকে খুঁজতে এগিয়ে চলেছে। বৃষ্টির কারণে রাস্তা একেবারে কাদায় ভরে গিয়েছিল। হাঁটতে হাঁটতে হঠাৎই তাদের একজন পরী গভীর কাদার মধ্যে আটকে যায়। সকল পরীরা মিলে তাকে টেনে তোলার অনেক চেষ্টা করতে থাকে, আর ঠিক তখনই বিপদ আরও বড় হয়ে তাদের সামনে আসে, কারণ একটা দ্রুতগতির গাড়ি সোজা তাদের দিকে এগিয়ে আসছিল। আর মানুষের কাছে তারা এতটাই ছোট ছিল যে ড্রাইভার তাদেরকে দেখতেই পায়নি। যদি গাড়িটা সামনে চলে আসতো তাহলে মুহূর্তের মধ্যেই সবাই পিষ্ট হয়ে মারা যেত। আর ঠিক সেই সংকটময় মুহূর্তে একজন পরী নিজের আলো জাদু ব্যবহার করে। সে ড্রাইভারের চোখের সামনে উজ্জ্বল আলো ছড়িয়ে দেয়, আর হঠাৎ করে চোখ ঝলসে যাওয়ায় ড্রাইভার গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে ফেলে। ফলে গাড়িটা আবার অন্যদিকে চলে যায়, যার কারণে অল্পের জন্য বেঁচে যায় সকল পরীরা। অবাক হয়ে ড্রাইভার গাড়ি থামিয়ে নিচে নেমে আসে। সে আসলে বুঝতেই পারছিল না যে হঠাৎ করে তার সামনে এত আলো কিভাবে চলে আসলো। ঠিক তখনই আবার আরেকটা পরীর মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে বলে যে ড্রাইভার যখন আবারও গাড়িতে উঠবে তখন তার জুতোর ফিতে আমরা ধরে ফেলি, চলো, ওটা আমাদের অনেক দূরে নিয়ে যেতে পারবে। তো সকল পরীরা পরিকল্পনা অনুযায়ী ড্রাইভারের জুতোর ফিতে শক্ত করে জড়িয়ে ধরে, আর ড্রাইভার যখন পা তুলে গাড়িতে ওঠে তখন তার সঙ্গে পরীরাও উপরে উঠে যায়। সুযোগ বুঝে তারা দ্রুত উড়ে গিয়ে কাছেরই জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে, আর অন্যদিকে লিজি আর টিঙ্কারবেল নিজেদের মতো সময় কাটাতে থাকে। দুইজন পাশাপাশি বসে গল্প করে। লিজি চা খায় আর টিঙ্কারবেল তার সঙ্গে নানা গল্প করে। ধীরে ধীরে রাত গভীর হয়ে যায়। একসময় লিজি ঘুমিয়ে পড়ে, আর বন্ধুর কষ্ট দূর করতে গিয়ে টিঙ্কারবেল কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। তাই সে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গা দিয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ছিল। টিঙ্কারবেল তার ক্ষমতা ব্যবহার করে পাইপের দিক পরিবর্তন করে দেয়, ফলে বাড়ির ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পানি পড়ার বদলে সকল পানি একটা জায়গাতে জমা হতে থাকে। এর ফলে ঘরটা অনেকটাই শুকনো হয়ে যায়। আর কাজ করতে করতে টিঙ্কারবেলের চোখে সেই অর্ধেক রং করা প্রজাপতিটা পড়ে যায়, যেটাকে লিজির বাবা কাচের বোতলের ভেতরে বন্দি করে রেখেছিল। প্রজাপতিটা অসহায়ভাবে ডানা ঝাপটাচ্ছিল, আর এটা দেখে টিঙ্কারবেলের অনেক মায়া হয়। সে বোতলটা খুলে প্রজাপতিটাকে মুক্ত করে দেয়, আর মুক্তি পেয়ে প্রজাপতিটা আনন্দে আকাশে উড়ে যায়। সে সকল কাজ শেষ করার পরে টিঙ্কারবেল দ্রুত লিজিকে জাগাতে শুরু করে। ওঠো, তাড়াতাড়ি ওঠো লিজি, কারণ ঠিক তখনই লিজির বাবা এই ঘরে ঢুকেছে। তিনি অবাক হয়ে চারপাশে তাকাতে থাকে যে কোথাও আর পানি পড়ছে না। যে সমস্যাগুলো নিয়ে তিনি এত চিন্তিত ছিল সেগুলো যেন রাতারাতি ঠিক হয়ে গেছে। তিনি তো স্বস্তির নিঃশ্বাস ফেলে যে এখন হয়তো তিনি কিছুটা সময় মেয়ের সঙ্গে কাটাতে পারবে। লিজির সাথে সাথে বুঝে যায় যে এইসব কিছু টিঙ্কারবেলের কাজ। বন্ধুর মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে ওঠে। এদিকে টিঙ্কারবেল সাবধানে ঘরের এক কোণায় লুকিয়েছিল যাতে করে কেউ তাকে দেখতে না পায়। কিন্তু ঠিক তখনই লিজি নিজের বাবাকে আবারও ঘর থেকে বেরিয়ে যেতে বলে। বাবা চলে যেতেই টিঙ্কারবেল অবাক হয়ে যায়। সেই ইশারায় জিজ্ঞাসা করে, এটা তুমি কি করলে? তুমি তো বলেছিলে তোমার বাবার সঙ্গে তুমি খেলতে চাও, সময় কাটাতে চাও, তাহলে এত সুন্দর সুযোগ পেয়েও খেললে না কেন? টিঙ্কারবেলের কথায় লিজি একটু ভাবতে শুরু করে যে আসলেই তো তার তো বাবার সঙ্গে সময় কাটানোর কথা। তাই সে সিদ্ধান্ত নেয় আরও একবার চেষ্টা করবে। তাই এখন সে তার ডায়েরিটা হাতে নিয়ে তার বাবার কাছে চলে যায়, আর সে এখন চায় যে তার বাবা পরীদের নিয়ে তার করা রিসার্চের কথাগুলো শুনুক। কিন্তু পরিস্থিতি এতে উল্টো হয়ে যায়, কারণ এরই মধ্যেই লিজির বাবার নজরে এসে গেছে যে তার গবেষণার জন্য ধরে রাখা প্রজাপতিটা বোতল থেকে উধাও হয়ে গেছে। তিনি প্রচণ্ড বিরক্ত হয়ে পড়ে। বাড়িতে তো তারা মাত্র দুজনেই থাকে, তাই তার ধারণা নিশ্চয়ই লিজি প্রজাপতিটাকে ছেড়ে দিয়েছে। লিজি তাড়াতাড়ি মাথা নেড়ে বলে যে না বাবা, আমি এটা করিনি, আমি প্রজাপতিটাকে ছাড়িনি। লিজি তাড়াহুড়ো করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, আর সে বলে যে আমাদের সাথে একটা পরীও থাকে, তার নাম টিঙ্কারবেল, প্রজাপতিটাকে ওই মুক্ত করে দিয়েছে।
কিন্তু এইসব কথা শুনে তার বাবা আরও বেশি রেগে যায়। তার কাছে এইসব কেবল শিশুসুলভ কল্পনা আর গল্প ছাড়া কিছুই মনে হয় না। তিনি কঠোর গলায় বলে যে এসব আজগুবি কথা বন্ধ করো, এখনই নিজের ঘরে যাও। আর বাবার এমন রুক্ষ আচরণে লিজির মনটাই ভেঙে যায়। চোখে পানি নিয়ে সে নিজের ঘরে ফিরে আসে। আর এদিকে অন্য পরীরা এখনও টিঙ্কারবেলকে খুঁজতে খুঁজতে এগিয়ে চলেছে। পথে যেতে যেতে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে টিঙ্কারবেল খুবই বুদ্ধিমান, এত চালাক একটা পরী কিভাবে ধরা পড়তে পারে। এই কথা শুনে বিথিয়ার মনটা আরও খারাপ হয়ে যায়। সে কান্নাজড়িত কণ্ঠে বলে, না, আসলে টিঙ্কারবেলের কোনো দোষ নেই, সকল দোষ আমার। আমি যদি ওকে ওই ঘরের ভেতরে আটকে না দিতাম তাহলে আজ এইসব কিছুই হতো না, সে এখন আমাদের সঙ্গেই থাকতো। বিথিয়ার চোখে তখন অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছে। তখন অন্য পরীরা তাকে সান্ত্বনা দেয় যে দেখো, যা হওয়ার হয়ে গেছে, তুমি তো তোমার ভুল শুধরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছো। এখন আমাদের একটাই কাজ, টিঙ্কারবেলকে খুঁজে বের করা এবং নিরাপদে ফিরিয়ে আনা। তো কিছুক্ষণ পর ক্ল্যাঙ্ক একটা বড় পাথরের উপরে উঠে চারিদিকে তাকায়। সে দেখতে চায় যে আর কত দূর তাদেরকে যেতে হবে। হঠাৎ করে তার চোখে পড়ে মানুষের একটা বাড়ি। বাড়িটা খুব বেশি দূরে নয়। এটা দেখেই সবাই বুঝতে পারে যে টিঙ্কারবেল সম্ভবত কাছে এই বাড়িতে আছে। অন্যদিকে লিজি নিজের ঘরে বসে মন খারাপ করে আছে, তার মুখে কোনো হাসি নেই। ঠিক তখনই টিঙ্কারবেল এসে তার পাশে বসে। লিজি কষ্টভরা কণ্ঠে বলে যে আমি যাই করি না কেন, বাবা সব সময় আমাকে বকাঝোকা করে, তিনি আমার কোনো কথাই তো বিশ্বাস করে না। এরপর সে নিজের নোটবুক খুলে বসে, যে পাতাগুলোতে পরীদের সম্পর্কে তার শত শত লেখা ছিল, যত আঁকিবুকি সব কিছু ছড়িয়েছিল। সে দীর্ঘশ্বাস ফেলে আর বলে যে আমি যদি তোমার মতো উড়তে পারতাম তাহলে পৃথিবীর সকল জায়গা ঘুরে দেখতে পারতাম। বন্ধুর এত মন খারাপ দেখে টিঙ্কারবেলের খুবই খারাপ লাগে। তাই সে ছোট্ট একটা জাদু করার সিদ্ধান্ত নেয়। সে কিছু পরীর ধুলো অর্থাৎ স্টারডাস্ট লিজির উপরে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়, কারণ লিজির শরীর ধীরে ধীরে মাটি থেকে ভেসে উপরে উঠতে শুরু করে। প্রথমে তো সে ভয় পেয়ে যায়, কিন্তু পরে বুঝতে পারে যে সে সত্যি উড়তে পারছে। আস্তে আস্তে সে নিজের ভারসাম্য রাখতে শিখে যায়। তারপর ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসে উড়ে বেড়াতে শুরু করে। তার মুখে তখন খাঁটি আনন্দের হাসি ছিল। জীবনে এর থেকে মজার অভিজ্ঞতা সে আগে কখনো পায়নি। এদিকে টিঙ্কারবেলকে খুঁজতে খুঁজতে অন্য পরীরাও ওই বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। আর ভেতরে ঢোকার সময় বিথিয়া সবাইকে সাবধান করে বলে যে এই বাড়িতে একটা ছোট্ট মেয়ে থাকে, তার সঙ্গে তার বাবাও আছে। কিন্তু সব থেকে বড় বিপজ্জনক ব্যাপার হলো তাদের বিড়ালটা। ওর কাছে থেকে সবাই সাবধানে থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা এটা জানতো না যে বিড়ালটা ঠিক তাদের কাছেই ছিল। আর পরীদেরকে দেখতে পেয়ে সেই বিড়ালটা শিকারীর মতো ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। সকল পরীরা প্রাণপণে এদিকে ওদিকে ছুটতে থাকে। আর তারা যখন রান্নাঘরের ভেতরে ছিল তখনই বিড়ালটা একের পর এক পরীদের পেছনে ধাওয়া করতে থাকে। আর একসময় ক্ল্যাঙ্ক প্রায় তার থাবার নিচে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই কিছু স্টারডাস্ট উড়ে গিয়ে রান্নাঘরের বাসনপত্রের উপরে পড়ে। আর সঙ্গে সঙ্গে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে, কারণ থালাবাটি হাঁড়ি কড়াই সব কিছু তখন বাতাসে ভাসতে থাকে। পরীরা সুযোগ বুঝে উড়ন্ত বাসনগুলোর উপরে লাফিয়ে লাফিয়ে সামনে এগোতে থাকে। কিন্তু ওই বিড়ালটা আবার হাল ছাড়ার পাত্র ছিল না। সেও একটা বাসন থেকে আরেক বাসনে লাফিয়ে তাদের পিছু নিতে থাকে। মনে হচ্ছিল যেন রান্নাঘরের ভেতরে এক অদ্ভুত আকাশ যুদ্ধ শুরু হয়ে গেছে। বাসনপত্র একের পর এক ধাক্কা খেয়ে পড়তে থাকে আর টুংটাং শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। এই শব্দ সরাসরি লিজির বাবার কানে চলে যায়। তিনি অবাক হয়ে ভাবতে থাকে যে আরে এসব হচ্ছেটা কি, এত শব্দ আসছে কোথা থেকে। তার প্রথম ধারণা হয় যে নিশ্চয়ই লিজি আবার কোনো ঝামেলা করছে না তো। তাই তিনি দ্রুত মেয়ের ঘরের দিকে এগিয়ে যায়। আর ঘরে ঢুকে তিনি যা দেখে তাতে তিনি পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ ঠিক কয়েক সেকেন্ড আগেও লিজি সত্যি সত্যি বাতাসে ভাসছিল। তবে বাবাকে আসতে দেখে সে দ্রুত নিচে নেমে আসে। কিন্তু ঘরের অবস্থা দেখে তার বাবা বুঝতে পারে যে কোনো কিছুই স্বাভাবিক নেই। তার বাবা চারিদিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে যে এখানে হয়েছেটা কি, ঘরটা এমন লন্ডভন্ড কেন। তারপর তার চোখ পড়ে ছাদের দিকে। সেখানে অদ্ভুত কিছুর দাগ দেখা যাচ্ছে, যেন কেউ ছাদের উপরে হেঁটেছে। তখনই তিনি বিস্মিত হয়ে বলে, ছাদের উপরে ওই পায়ের ছাপগুলো এলো কোথা থেকে? তুমি ওখানে উঠলে কিভাবে? সত্যি করে বলো, তুমি কি করছিলে? লিজি কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর ধীরে ধীরে বলে যে বাবা, আমি বললে তো তুমি বিশ্বাস করবে না। আমার সঙ্গে একজন পরী থাকে, ওর কারণেই আমি উঠতে পেরেছি।
এই কথা শুনে তার বাবা প্রচণ্ড রেগে যায়। তিনি আর নিজেকে সামলাতে পারে না, তাই চিৎকার করে বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সবসময় শুধু পড়ি পড়ি পড়ি, পৃথিবীতে পড়ি বলতে কিছু নেই, এই ব্যাপারটা তুমি বোঝো না কেন? কিন্তু লিজি হাল ছাড়ে না, তার চোখে পানি চলে আসে। সে পানি ভরা চোখ নিয়ে বলে, আমি সত্যি বলছি বাবা, তুমি কেন আমার কথা বিশ্বাস করো না? এরপর সে নিজের ডায়েরি খুলে তার বাবাকে দেখায়, যেখানে পরীদের সম্পর্কে তার লেখা অসংখ্য তথ্য, ছবি আর পর্যবেক্ষণ ছিল। কিন্তু তার বাবা ডায়েরিটা দেখে আরও বিরক্ত হয়ে ওঠে। তিনি বলে যে আমি তোমাকে এই খাতাটা দিয়েছিলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখার জন্য, তোমার নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ আর শেখার বিষয়গুলো লেখার জন্য, আর তুমি এখানে এসব কল্পকাহিনী লিখে রেখেছো। এইসব বানানো গল্পের কোনো মূল্য নেই। এই কথা শুনে লিজির বুকটা একেবারে চুরমার হয়ে যায়, কারণ তার কাছে এগুলো ছিল তার জীবনের সবথেকে মূল্যবান স্মৃতি। কিন্তু তার বাবা সেগুলোকে এক মুহূর্তেই অর্থহীন বলে উড়িয়ে দিল। এদিকে লিজির বাবা সিদ্ধান্ত নেয় যে তার মেয়ের মাথা থেকে পরীদের এই চিন্তা পুরোপুরি দূর করতে হবে। তাই ঘরে থাকা পরীদের সাথে সম্পর্কিত সকল জিনিস তিনি সরিয়ে ফেলতে শুরু করে। দেয়ালে ঝোলানো ছবি, হাতে আঁকা রঙিন চিত্র, পরীদের নিয়ে বানানো ছোট ছোট সাজসজ্জা একটার পর একটা তিনি সরিয়ে দিতে থাকে। লিজি কান্না করতে করতে তার বাবাকে থামানোর অনেক চেষ্টা করে। সে বলে, দয়া করে এইসব কিছু করো না বাবা, প্লিজ, এগুলো আমার খুবই প্রিয়। কিন্তু তার বাবা কোনো কথা শুনতে চায় না। এইসব দৃশ্য দেখে টিঙ্কার বেলেরও আর সহ্য হয় না। এতক্ষণ তো সে লুকিয়েছিল, কিন্তু নিজের সব থেকে ভালো বন্ধুকে কাঁদতে দেখে তার রাগ এবার চরমে পৌঁছে যায়। টিঙ্কার বেল আর নিজেকে সামলে রাখতে পারে না, তাই সে রাগে ফুঁসতে ফুঁসতে লিজির বাবার সামনে এসে দাঁড়ায়। তার ছোট্ট ডানাগুলো খুবই দ্রুত কাঁপছিল আর চারপাশে ঝিলমিল করে পরীর ধুলোগুলো ছড়িয়ে পড়ছিল। যদিও মানুষেরা তার কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল না, তবুও তার মুখভঙ্গি আর আচরণ দেখে সহজেই বোঝা যাচ্ছিল যে সে ভীষণ রেগে আছে। মনে হচ্ছিল যেন সে বলতে চাইছে, আপনি এমনটা কিভাবে করতে পারেন? লিজি তো সত্য কথাই বলছে, আপনার তার কথা বিশ্বাস করা উচিত ছিল। লিজিও সঙ্গে সঙ্গে তার বাবার দিকে তাকিয়ে বলে যে, দেখেছো বাবা, আমি তো আগেই বলেছিলাম পরীরা সত্যি সত্যি আছে, কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাসই করোনি। তো এবার চোখের সামনে দেখে লিজির বাবার অবিশ্বাস করার আর কোনো রাস্তাই রইল না, কারণ নিজের চোখের সামনে তিনি একটা জীবন্ত পরীকে দেখেছে। তিনি হতভম্ব হয়ে টিঙ্কারবেলের দিকে তাকিয়ে থাকে। তার সমস্ত ধারণা, সমস্ত বিশ্বাস মুহূর্তের মধ্যে ভেঙে পড়তে থাকে। কিন্তু অবাক হওয়ার পাশাপাশি তার গবেষক মনও জেগে ওঠে। তিনি ভাবতে শুরু করে, যদি পরীরা সত্যিই থেকে থাকে, তাহলে এটা তো পৃথিবীর সবথেকে বড় আবিষ্কারগুলোর একটা হতে পারে। এমন একটা প্রাণীকে নিয়ে অবশ্যই গবেষণা হওয়া উচিত, এটাকে সবার দেখা উচিত। এই ভাবনা মাথায় আসতেই তিনি টিঙ্কার বেলকে ধরার চেষ্টা করে। তিনি সিদ্ধান্ত নেয় যে তাকে একটা জাদুঘরে নিয়ে যাবে, যেখানে বিজ্ঞানীরা টিঙ্কার বেলকে নিয়ে গবেষণা করবে। কিন্তু টিঙ্কার বেলের জন্য বিপদ ঘনিয়ে আসার আগে অন্য পরীরাও সেখানে পৌঁছে যায়। তারা তার বন্ধুকে বাঁচাতে এসেছে। লিজির বাবা যখন একটা কাচের বোতলের ভেতরে টিঙ্কার বেলকে বন্দি করতে যাচ্ছিল, ঠিক তখনই বিথিয়া দ্রুত সামনে চলে আসে। সে টিঙ্কার বেলকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে টিঙ্কার বেল বেঁচে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত বিথিয়া নিচেই সেই বোতলের ভেতরে আটকা পড়ে যায়। সবকিছু এতটাই দ্রুত ঘটে যে কেউ কিছু বোঝারও সুযোগ পায় না। লিজির বাবা ভাবে যে যেহেতু তিনি একটা পরী ধরতে পেরেছে, তাই এখন অন্তত এটাকে নিয়ে গবেষণা করা যাবে। তাই তিনি বিথিয়াকে বন্দি অবস্থাতেই তার সঙ্গে নিয়ে রওনা দেয়। এদিকে লিজি দৌড়ে টিঙ্কারবেলের কাছে চলে আসে আর সে উদ্বিগ্ন কণ্ঠে পুরো ঘটনা জানায়। বাবা, বিথিয়াকে নিয়ে চলে গেছে টিঙ্কার বেল, তিনি জাদুঘরে যাবে, আমাদের ওকে বাঁচাতেই হবে। এরপর টিঙ্কার বেল অবশেষে তার বন্ধুদের সঙ্গে দেখা করে আর সকল পরীরা তাকে নিরাপদে দেখে শান্তি পায়। টিঙ্কার বেল তাদেরকে বলে যে তোমরা সবাই আমাকে উদ্ধার করতে এসেছো, এই জন্য আমি অনেক খুশি, কিন্তু এখন সব থেকে জরুরি কাজ হলো বিথিয়াকে বাঁচানো। ও আমার জন্য বিপদে পড়েছে, ওকে আমরা ফেলে যেতে পারি না। কিন্তু সমস্যা হলো বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এমন আবহাওয়ায় পরীদের পক্ষে এত দূরে যাওয়া অনেক কঠিন ছিল। ঠিক তখনই টিঙ্কার বেলের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে লিজির দিকে তাকায়, তারপর ইশারায় বোঝায় যে আমরা সেখানে লিজিকে সাথে করে নিয়ে যাব, কারণ লিজি এখন উড়তে জানে। তাই লিজি বিন্দুমাত্র দেরি করে না, সে নিজের রেইনকোট পরে নেয় আর সকল পরীদের সাবধানে তার সাথে নিয়ে নেয়। তারপর পরীরা তার উপরে স্টার ডাস্ট ছিটিয়ে দেয় আর সোনালি ঝিলমিলে আলোয় চারপাশ ভরে ওঠে। মুহূর্তের মধ্যে লিজি আবারও আকাশে ভেসে ওঠে। তারপর সে দ্রুত উড়ে তার বাবার পিছু নিতে থাকে, আর অন্ধকার আকাশ আর এই বৃষ্টি ভেজা পরিবেশেও সে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। অবশেষে তারা জাদুঘরের কাছাকাছি পৌঁছে যায়। টিঙ্কার বেল দূরে থেকে লিজির বাবার গাড়ি দেখতে পায় আর সে দ্রুত গাড়ির কাছে গিয়ে কিছু যন্ত্রাংশ নষ্ট করার চেষ্টা করে, ফলে গাড়িটা কিছুটা সমস্যায় পড়ে যায়।
কিন্তু ততক্ষণে লিজির বাবা জাদুঘরের সামনে পৌঁছে গেছে আর বিথিয়াকে ভেতরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই সেখানে হাজির হয় লিজি। সে আকাশে ভেসে ভেসে সামনে চলে আসে আর এই দৃশ্যটা দেখে তার বাবার চোখ বিস্ময়ে একেবারে বড় বড় হয়ে যায়। তিনি বিশ্বাসই করতে পারছিল না যে তার মেয়ে সত্যি সত্যি আকাশে উঠছে। এবারে লিজি, টিঙ্কার বেল এবং অন্য সব পরীরা মিলে তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা চায় না পৃথিবীর মানুষেরা পরীদের অস্তিত্বের ব্যাপারে জানতে পারুক, কারণ সেটা হলে তাদের জীবন আর কখনো স্বাভাবিক থাকবে না। মানুষ তাদেরকে ধরে নিয়ে গবেষণা করবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবে, তাদের স্বাধীনতা চলে যাবে। লিজি আবেগ ভরা কণ্ঠে তার বাবাকে বলে যে দেখো বাবা, ওরা তো আমাদের কোনো ক্ষতি করতে চায় না, ওরা আমার বন্ধু। তুমি যদি ওদেরকে সকলের সামনে নিয়ে যাও তাহলে ওদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। দয়া করে এদেরকে ছেড়ে দাও বাবা। নিজের মেয়ের চোখের পানি, পরীদের আন্তরিকতা আর নিজের চোখে দেখা সমস্ত অলৌকিক ঘটনা সবকিছু মিলিয়ে অবশেষে লিজির বাবার মন বদলে দেয়। তিনি বুঝতে পারে যে সবকিছু জানলেই যে তা পৃথিবীর সামনে প্রকাশ করতে হবে এমনটা নয়, কিছু রহস্যকে রহস্য হয়ে থাকতে দেয়া ভালো। অবশেষে তিনি বিথিয়াকে মুক্ত করে দেয় আর বোতল থেকে বেরিয়ে এসে বিথিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। সকল পরীরা আনন্দে মেতে ওঠে আর তারপর পরীদের জাদুর সাহায্যে লিজির বাবাও কিছু সময়ের জন্য আকাশে ভেসে ওঠে। প্রথমবারের মতো তিনি সেই জগতের কিছুটা স্বাদ পান যাকে এতদিন কেবলমাত্র কল্পকাহিনী বলে তিনি উড়িয়ে দিয়েছিলেন। তার মুখেও তখন শিশুদের মতো বিস্ময় আর আনন্দের হাসি ছিল। তো এখন পরদিন সকালবেলা সূর্যের কোমল আলোয় যখন চারপাশ ভরে ওঠে তখন সবাই বাগানে একসঙ্গে সময় কাটাতে থাকে। টেবিলের উপরে সাজানো চায়ের কাপ, মৃদু বাতাসে ফুলগুলো দুলতে থাকে, চারপাশে একেবারে শান্ত সুন্দর পরিবেশ। লিজির বাবা এবার মনোযোগ দিয়ে লিজির লেখা ওই খাতাটা পড়ছে, প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা পর্যবেক্ষণ আর প্রত্যেকটা আঁকা ছবি। আর এবার তিনি সেগুলোকে কল্পনা বলে উড়িয়ে দিচ্ছেন না, বরং গর্বের সঙ্গে তার মেয়ের কাজ দেখছে। লিজির মুখেও তখন খুশির ঝলক, কারণ অবশেষে তার বাবা তার কথায় বিশ্বাস করেছে আর সব থেকে বড় কথা, তার সঙ্গে সময় কাটাচ্ছে। এদিকে টিঙ্কার বেল, বিথিয়া আর অন্য পরীরাও তাদের সঙ্গেই বসে আছে। সবাই মিলে হাসছে, গল্প করছে আর এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছে। মানুষ আর পরীর দুই ভিন্ন জগতের মধ্যে গড়ে ওঠা এক সুন্দর বন্ধন দেখিয়ে টিঙ্কার বেলের পার্ট 3 এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। টিঙ্কার বেলের আরও বেশ কয়েকটা পার্ট আছে, ওইগুলো নিয়েও কাজ শুরু করে দেবো। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।